আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 25-26 সেশনে অ্যাডমিশন টেস্ট দিবা, তো তোমাদের জন্য খুবই জরুরি যে 24-25 সেশন মানে তোমাদের এই বিগত সেশনের প্রশ্ন সবগুলা ভালো করে অ্যানালাইসিস করা, কারণ এখান থেকে অনেক টপিকস কিন্তু রিপিট করবে। ঠিক আছে, হুবহু রিপিট না হলেও টপিকস কিন্তু রিপিট হবে। আর প্রশ্ন যখন তুমি একটা ইয়ারের সকল প্রশ্ন একদম টপিকস বিশ্লেষণ করে পড়বা, মানে অপশনগুলা ওই রিলেটেড তথ্যগুলা সবগুলা জেনে বুঝে একদম ব্যাখ্যা সহ বিস্তারিত ব্যাখ্যা সহ যদি সলভ করতে পারো, তাহলে আমার মনে হয় তোমার এইখানে একটা ভালো লেভেলের প্রিপারেশন হয়ে যাবে, দেখবো অনেক টপিকস কভার হয়ে যাবে। তো আজকে তোমাদেরকে আমি একদম গতিবিদ্যা ম্যাথ প্লাস ফিজিক্স, হ্যাঁ এখানে হচ্ছে আমি একটু লিখে দেই যে ম্যাথ প্লাস ফিজিক্স দুইটা মিলে হচ্ছে একদম তোমাদের পুরা গতিবিদ্যাটা আমি হচ্ছে তোমাদেরকে ক্লিয়ার করে দিব। অলমোস্ট 30টা প্রশ্ন সব বিশ্ববিদ্যালয়ে, দেখো মেডিকেলে 3টা আসছে ফুল সিলেবাস থেকে, 3টা প্রশ্ন শুধু মেডিকেলে 20টার মধ্যে 3টা আসছে ফুল সিলেবাস থেকে। তার মানে ফুল এগুলাতে ওই যে এগ্রিতেও ফুল সিলেবাস থেকে, ফিজিক্সেও আসছে, ম্যাথেও আসছে। ম্যাথে শর্ট সিলেবাস, বাট ফিজিক্সে যদি প্রশ্ন আসে তার মানে এটা ফুল সিলেবাস থেকে আসতেছে। তাহলে একদম ম্যাথ ফিজিক্স মিলে যতগুলা প্রশ্ন আমাদের 24-25-এ আসছে, মোট 30টা প্রশ্ন আজকের ক্লাসে সলভ করাবো। এর আগের ভিডিওতে কিন্তু আমরা অলরেডি 24-25-এর জটিল সংখ্যা তোমাদেরকে করায় ফেলছি। তো একটা করে চ্যাপ্টার যদি এইভাবে তুমি নিজে নিজে শেষ করতে পারো, যে 24-25-এর সবগুলা প্রশ্ন অ্যানালাইসিস করে ব্যাখ্যা বিস্তারিত ব্যাখ্যা সহ, তাহলে কিন্তু প্রশ্ন ব্যাংকের চাপ পড়তেছে না। তুমি গত বছরের প্রশ্ন ব্যাংক থাকলেও ওগুলা দিয়েও কিন্তু চালায় নিতে পারবা। আর এই ভিডিওগুলো তোমাকে প্রশ্ন অ্যানালাইটিক্যাল পাওয়ার, একটা প্রশ্ন অ্যানালাইসিসের বিষয় কিন্তু তোমাকে খুব সুন্দরভাবে হেল্প করবে। তো চলো দেরি না করে আমরা শুরু করে দিই। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই যে রাতের হচ্ছে 2:04 বাজে রেকর্ড শুরু করলাম, এটা আপলোড হইতে হইতে কয়টা বাজবে জানি না, বাট রাতে আপলোড দিব। তো তোমাদের ব্যাপার হচ্ছে যে আমরা ডেডিকেশন দিয়ে তোমাদের জন্য এই ক্লাসগুলা রেডি করতেছি। আমি একটু আগে পেইড ব্যাচের ক্লাস শুরু করে জাস্ট খায় আবার ভিডিও রেকর্ড করতেছি। হ্যাঁ, তার মানে তোমাদের জন্য আমরা ডেডিকেশন দিতেছি। তোমরা যদি ক্লাসগুলা দেখো তাইলেই আমরা সার্থক। তো একটা ক্লাস অনেক বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারে তোমাদের হেল্পের মাধ্যমে। তোমরা যদি বেশি বেশি দেখো, শেয়ার করো ফ্রেন্ডদের কাছে, বা আমাদের চ্যানেলে একটু অ্যাক্টিভলি সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকো, দেখবা যে সবগুলা ভিডিও খুব সিকোয়েন্স মেনটেন করে যদি করতে পারো অনেক ভালো উপকার পাবা। ঠিক আছে, যাই হোক, তো তোমরা এইটুকু সাপোর্ট আমাদেরকে দিও। দেখো আমরা একটু শুরু করি 24-25 প্রশ্ন সমাধান গতিবিদ্যা। তো আমরা প্রথমে রাবিটা সলভ করব, ভার্সিটি ভিত্তিক যাবো, একটা করে ভার্সিটি ধরে ধরে সলভ করব। তো দেখো, একটা বস্তুর স্মরণ এবং সময়ের সম্পর্ক, যারা প্রত্যাবর্তনে আসো তারা সব এগুলা পড়ায় ফেলছি। প্রত্যাবর্তনে সময় নষ্ট করার দরকার নাই। যারা এগুলা করো নাই, প্রত্যাবর্তনে একদম কনসেপ্ট ভিত্তিক কিন্তু সব প্রশ্ন করায় ফেলছি, তোমাদের করার দরকার হবে না। টাইম নষ্ট না করে অন্য কিছু করো। আর এই প্রশ্নগুলো শুধু তাদের জন্য যারা 25 ব্যাচ বা 24 ব্যাচ আমাদের কাছে ভর্তি নাই, বা হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ, তোমাদের অ্যানালাইটিক্যাল পাওয়ার যাতে হচ্ছে একটু বাড়ে, যে কেমন প্রশ্ন গতিবিদ্যা থেকে আসে, তাদের জন্য এই প্রশ্নগুলা। দেখো তাহলে স্মরণ আর সময়ের সম্পর্ক দেওয়া আছে, তাহলে প্রকাশিত হইলে বস্তুর প্রাথমিক বেগ কত। তো একটা বিষয় হচ্ছে খেয়াল করো, যে যদি স্মরণ দেওয়া থাকে, স্মরণ ইকুয়াল টু দেওয়া আছে, তাহলে এইখান থেকে বেগ বের করতে পারবো কিভাবে বলতো? এই যে স্মরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ, আর ত্বরণ বের করতে পারবো বেগের, এই যে এইটা আমি হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। স্মরণকে সময়ের সাপেক্ষে 2বার অন্তরীকরণ, এটাকে আমি বলতে পারি বেগকে সময়ের সাপেক্ষে 1বার অন্তরীকরণ। ঠিক আছে, তাহলে এই তথ্যগুলো জানলেই কিন্তু মোটামুটি হচ্ছে টি এর ভ্যালু দেওয়া থাকবে। ধরো স্মরণ দেওয়া আছে, 1বার অন্তরীকরণ করলে বেগ, 2বার অন্তরীকরণ করলে ত্বরণ, টি এর ভ্যালু বসায় দিব, চলে আসবে। তাহলে দেখো স্মরণ দেওয়া আছে, আমি এখান থেকে যদি বেগ বের করি, সুতরাং ভি ইকুয়াল টু 5t স্কোয়ারের অন্তরীকরণ হবে 10t প্লাস 2tর অন্তরীকরণ 2। এখন এইখানে সময়ের মান দেওয়া নাই, তবে বলা আছে বস্তুটির প্রাথমিক বেগ, একদম ইনিশিয়াল প্রাইমারি বেগ, প্রাথমিক বেগ, প্রাইমারি ভেলোসিটি। ঠিক আছে, তাহলে একদম টি এর ভ্যালু কত? এখানে 0, টি এর ভ্যালু 0। সুতরাং টি ইকুয়াল টু 0 হলে প্রাথমিক বেগ চাইছে, তাহলে বি এর ভ্যালু হবে, এই যে এটা শূন্য হয়ে যাবে, শুধু 2 থাকবে, 2 মিটার পার সেকেন্ড। দেখো 2 মিটার পার সেকেন্ড, তাহলে এই যে এইটুকুই আমাদের অ্যান্সার, এ নাম্বার। এইভাবে প্রত্যেকটা প্রশ্ন সলভ করবো, জাস্ট একটু সময় দাও, দেখো খুব সুন্দরভাবে শেষ করতে পারবা। এই যে দেখো ভরের অনুপাত দেওয়া আছে, দেখো 0.45 0.90, মানে প্রথম বরটা দ্বিতীয় বরের অর্ধেক, দ্বিতীয় বরটা প্রথম বরের দ্বিগুণ।
তাহলে H1 H2 উচ্চতা থেকে মুক্তভাবে একই গতিশক্তিতে ভূপৃষ্ঠে পড়লো। তাহলে যখন ভূপৃষ্ঠে পড়ে একটা বস্তু ভূপৃষ্ঠে পৌঁছায়, তোমরা কিন্তু এটা কাজ শক্তিতে শিখছো, ভূমি স্পর্শ করা মুহূর্তে দুই গতিশক্তি ইকুয়াল টু mgh। তাহলে দুইটা গতিশক্তি যদি একই হয়ে যায়, দুইটা গতিশক্তি একই হয়, তাহলে H1 H2 এর অনুপাত কত? তাহলে ভূমি স্পর্শ মুহূর্তে গতিশক্তি হবে, দেখো একটা হবে m1 mg h1 ইকুয়াল টু, তাহলে দুইটাই সমান, তাহলে এটা হবে m2 g h2, ঠিক আছে, m2 g h2। তাহলে দেখো আমি এইখান থেকে বলতে পারি যে h1 ডিভাইডেড বাই h2 ইকুয়াল টু, দেখো m2 ডিভাইডেড বাই কত? m1। তাহলে m2 এর ভ্যালু তো m1 এর দ্বিগুণ, তাহলে আমি সুতরাং বসায় দিব যে 2 ডিভাইডেড বাই 1, 2 ডিভাইডেড বাই 1। এইটাই হচ্ছে H1 H2 এর অনুপাত, এইটাই হচ্ছে H1 H2 এর অনুপাত, ডি নাম্বার, ঠিক আছে। দেখো 2/1 অপশনে সরাসরি এইভাবে আছে, রাবিতে আসছে। ওকে, নেক্সট দেখো যে এত বেগে একটা পাথরকে উপরের দিকে নিক্ষেপ করা হইলো, 10 সেকেন্ড পরে পাথরের বেগ কত? একটা নিক্ষিপ্ত বস্তু, হ্যাঁ, সুন্দর করে কনসেপ্টগুলো শিখতে হবে। নিক্ষিপ্ত বস্তু আসলে অ্যাডমিশনের জন্য যতটুকু লাগে ততটুকু জানা রাখো আপাতত, এখন ততটুকু। প্রশ্ন সলভে তো আর সবকিছু বোঝানো যাবে না। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা বেগের সমীকরণ, সবগুলা সমীকরণে যখন তুমি নিক্ষেপ করছো, পরন্ত বস্তুতে আদিবেগ 0, আদিবেগ 0, পরন্ত বস্তু পরের প্রশ্নতে আছে। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সবগুলা সূত্রে সমীকরণগুলাতে এই যে দেখো বি ইকুয়াল টু নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ ইউ মাইনাস জিটি, একটা করে মাইনাস, বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। তারপরে হচ্ছে দেখো এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, মাইনাস হাফ জিটি স্কোয়ার। তবে নিক্ষিপ্ত বস্তুর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এইটাই সব থেকে বেশি আসে, এইটাই সব থেকে বেশি আসে, এটাই সব থেকে বেশি আসে। তাহলে দেখো নিক্ষিপ্ত বস্তুর সমীকরণগুলো যদি আমার এখান থেকে পারি, এখান থেকে পারি, এবং প্রথমটা সব থেকে বেশি আসে, তো বলবে এত বেগে মারছো, 10 সেকেন্ড পরে বেগ কত এটা রাবিতে চাইছে। আবার গুচ্ছতে চাইছে যে 10 সেকেন্ড পরে গতিশক্তি কত, 10 সেকেন্ড পরে গতিশক্তি কত। তাহলে বর দেওয়া থাকলে গতিশক্তিও বের করে ফেলবো, হাফ এম বি স্কোয়ার। তাহলে বেগ বের করতে পারলে দেখো আমি গতিশক্তিও বের করতে পারতেছি, কারণ 10 সেকেন্ড পরে গতিশক্তি কি হবে বলো তো? হাফ এম বি স্কোয়ার। বরের মান ধরো 5 কেজি বা 10 কেজি বললো, তাহলে 10 সেকেন্ড পরে একটা নিক্ষিপ্ত বস্তুর বেগ হবে ইউ মাইনাস জিটি, যেহেতু সময় দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে। তাহলে এই যে দেখো আদিবেগ 196, 9.8 ইন্টু টি এর মান হচ্ছে 10 সেকেন্ড। তাহলে 98 যদি 96 থেকে বাদ দাও, 196 থেকে আরো 98 মিটার পার সেকেন্ড থাকে, তাহলে আরো 98 মিটার পার সেকেন্ড থাকে। তাহলে এটার অ্যান্সার কত হবে? এই যে ডি নাম্বার, ডি নাম্বার। তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই সুন্দর সুন্দর প্রশ্নগুলো দেখো, কোনো প্রশ্ন কঠিন লাগতেছে? ম্যাথে আসছে, ম্যাথ ফিজিক্স যেখানে আসুক কোনো প্রশ্ন কিন্তু আসলে কঠিন আসে না, একদম 9-10 এর বেসিক থেকে পারলেই হবে। দেখো একটা শূন্য কূপে একটা পাথর খণ্ডকে ফেলে দিছে, পড়তেছে পরন্ত বস্তু, ঠিক আছে, তাইলে 4 সেকেন্ডে কূপের তলদেশে পৌঁছাইলো, তাহলে কূপের গভীরতা কত? কূপের গভীরতা কত? তাহলে এখানে আমরা একটু পরন্ত বস্তুর বিষয়গুলো লিখবো। পরন্ত বস্তু, পরন্ত বস্তু, পরন্ত বস্তুর ক্ষেত্রে কিউ বলছি ইউ ইকুয়াল টু 0, যেহেতু কোনো বেগ দিয়ে মারি নাই, আমার বলা নাই যে কোনো, একদম পরন্ত বস্তু, তাহলে সেই ক্ষেত্রে ইউ 0। তাহলে এই যে দেখো বি ইকুয়াল টু জিটি, ভি ইকুয়াল টু জিটি, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু জিএইচ বা বি ইকুয়াল টু রুট টু জিএইচ, রুট টু জিএইচ, আর এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়েও 24-25 আসছে। এই যে হাফ জিটি স্কোয়ার, যে একটা বস্তু ফেলে দিলাম, এত সেকেন্ডে পৌঁছাইলো, তাহলে উচ্চতা কত, অথবা পড়তে কত সময় লাগবে, এত উচ্চতা থেকে ফেলে দিছি, তাহলে এই বস্তুটা পড়তে কত সময় লাগবে? তাহলে এই যে রুট ওভার 2h/g, রুট ওভার 2h/g, সব থেকে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে হাফ জিটি স্কোয়ার। এটা এগ্রি 22-23 আসছে, খুবই ইম্পর্টেন্ট এটা, তাহলে স্টার দিয়ে দিলাম বেশি করে। তারপরে এই যে ভূমি স্পর্শ মুহূর্তে বেগ, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, তাহলে এটা 2 স্টার 3 স্টার, আর এইটা জাহাঙ্গীরনগরের জন্য মোটামুটি আসে 3 স্টার, তবে মাঝখানেরটা বেশি স্টার, মানে এটা সব থেকে বেশি ভর্তি পরীক্ষায় আসে, ঠিক আছে, হাফ জিটি স্কোয়ার। ঢাকা ভার্সিটিতেও 24-25 আসছে, ঢাকা ভার্সিটিতেও একই সূত্র আসছে, শুধু 4-এর জায়গায় 5 দিয়ে আসছে, ঠিক আছে, দেখাবো একটু পরে। তাহলে 4 সেকেন্ডে তলদেশে পৌঁছায়, তাহলে উচ্চতা চাইছে, দেখো হাফ জি টি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার। তাহলে দেখো আমি এখানে বলতেই পারি হাফ, হাফ জি এর মান 9.8, আর টি স্কোয়ারের ভ্যালু কত, দেখো 4 স্কোয়ার, তাহলে 4-এর বর্গ কত 16, ঠিক আছে, 16কে 2 দিয়ে ভাগ করলে 8, তাহলে 8 10 80, 80-র চাইতে একটু কম, 8 দুগুণে 16, 80-র চাইতে 1.6 কম। দেখো 8 10 80.2, তার মানে 8 দিয়ে 0.2 গুণ করলে 16, তাহলে 80 মাইনাস 1.6, তুমি সরাসরি করতে পারো 80 মাইনাস 1.6, 80 মাইনাস 1.6,
তাহলে দেখো 78.4, 78.4, তাহলে এই যে ক্যালকুলেশনও হয়ে গেল দেখো 78.4 অথবা 80-র কাছাকাছি ভ্যালু এরকম একটাই আছে। 8, 10, 80, 80 তো হবে না, 80-র চাইতে একটু কম হবে, এরকম ভ্যালু একটাই আছে। তাহলে ক্যালকুলেশনও খুব ফাস্ট করতে পারবা। তাহলে এটাও রাবিতে 5টা আসছে, তাহলে 4টা না, আচ্ছা 4টা হয়ে গেল, রাবির 4টা। ওকে, দেখো এই প্রশ্নটা মেডিকেল এবং খুলনা ভার্সিটিতে 24-25 আসছে, যদিও এটা গতিবিদ্যা না, এটা ভৌত আলোক বিজ্ঞান বা ভৌত জগতে। ভাই আপনি যে লিখলেন মেডিকেলে 3টা আসছে, গতিবিদ্যাতে এইটা সহ 3টা না, এইটা ছাড়াই 3টা আসছে, শুধু গতিবিদ্যা থেকেই 3টা আসছে, এটা তো বাদ, এটা এমনি লিখছি তোমাদেরকে পড়ায় দেওয়ার জন্য। এটা মেডিকেল এবং খুলনাতে 24-25 আসছে। 3 বছরে আলো কত দূরত্ব অতিক্রম করে? তাহলে 1 বছরে দূরত্ব অতিক্রম করে 1 লাইট ইয়ার। 1 লাইট ইয়ার হচ্ছে 9.46, ঠিক আছে, আমি 4 নিলাম ক্যালকুলেশনের সুবিধার্থে, ইন্টু 10 টু দি পাওয়ার কত, 12 কিলোমিটার বা 15 মিটার। এটা হাজী দানেশেরও প্রশ্ন, হ্যাঁ হাজী দানেশ 19-20-এর প্রশ্ন, তবে হাজী দানেশে বলছে 10 লাইট ইয়ার কত, 10 লাইট ইয়ার কত, তাহলে দেখো বা 3 লাইট ইয়ার ইকুয়াল টু 3 দিয়ে গুণ করে দিলে 3 নং 27, 3 4 12 মানে 28.2 মানে হচ্ছে 2.82/83, এই যে দেখো 2.82 আছে, তাহলে 2.83 আছে অপশনে, এটা ইনটু 10 টু দি পাওয়ার 1 বাড়ায় দাও, 10 টু দি পাওয়ার 13 কিলোমিটার। ভাই আপনারা বললেন 2.83, তাহলে 13 কেন হইলো? এই যে 3 এখানে হচ্ছে কত দেখো, 3 নং 27 আর 1.2 বা 1.3 ধরো, তাহলে হচ্ছে 28.3 লিখলে এখানে লিখতে হবে 12, কিন্তু আমি 2.8 লিখছি যে কারণে 1 বাইরে গেছে, তাহলে 10 টু দি পাওয়ার 13। তাহলে এই যে সুন্দর সুন্দর প্রশ্নগুলা দেখো আমরা আস্তে আস্তে সলভ করে ফেলবো, দেখবে খুবই উপকার হবে। চলো নেক্সট, যে এই যে লিমিট ডেল টি টেন্স টু 0, ঠিক আছে, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হইলে ডেল এক্স বাই ডেল টি, এই উপস্থাপনায় ডেল এক্স বাই ডেল টি, শুধু এইটুকুকে কি বলে? এখানে এটা কুমিল্লা ভার্সিটির প্রশ্ন, খুবই কনফিউজিং একটা প্রশ্ন দিছে। দেখো এই পুরাটা লিমিটিং ভ্যালু সহ যদি চিন্তা করতো, যদি এই পুরাটার কি বলে এটা বলতো, তাহলে উত্তর আলাদা, ঠিক আছে। আমরা কিন্তু জানি যে গড় দ্রুতি, ঠিক আছে, গড় দ্রুতি ইকুয়াল টু হচ্ছে কত বলতো, এই যে ডেল এক্স বাই বা ডিএক্স বাই ডিটি, হ্যাঁ ডেল এক্স বাই ডেল টি। এখন এইটার লিমিটিং ভ্যালু, গড় দ্রুতির লিমিটিং ভ্যালুটাকে বলবো তাৎক্ষণিক দ্রুতি। তাহলে আমি যদি এখানে বলতাম তাৎক্ষণিক দ্রুতি, ঠিক আছে, দ্রুতি স্কেলার রাশি, দিক নাই, ভেক্টর নাই, তারপরে বেগ এবং সরণ ভেক্টর রাশি, তাহলে ওইটাতে ভেক্টর সাইন থাকবে। তাহলে তাৎক্ষণিক দ্রুতি ইকুয়াল টু কি হবে বলতো, এই যে লিমিট ডেল টি টেন্স টু কত বলতো, এখানে ডিটি দিয়ে ফেলছি, ডিটি না ডেল টি দিয়ে দাও, দুইটাই ডেল দিছি, তাহলে ডেল টি, ঠিক আছে, তাহলে ডেল টি টেন্স টু 0, তারপরে এখানে হচ্ছে ডেল এক্স বাই ডি আসতেছে শুধু, হ্যাঁ ডেল টি। তাহলে এইটাকে তখন বলতাম তাৎক্ষণিক দ্রুতি, এইটাকে বলতাম, পুরাটা বললে তখন বলতাম তাৎক্ষণিক দ্রুতি। আর যদি আমাকে এইটা বলে দিত যে ভেক্টর সহ, তাহলে গড় বেগ হবে আমাদের এরকম ডেল এক্স ভেক্টর সাইন ডিভাইডেড বাই কত, ডেল টি। সুতরাং তাৎক্ষণিক বেগ, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি, হ্যাঁ তাৎক্ষণিক বেগ, তাহলে গড় বেগের লিমিটিং ভ্যালু তাৎক্ষণিক বেগ, এটা হচ্ছে লিমিট ডেল টি টেন্স টু 0 ডেল এক্স ডিভাইডেড বাই ডেল টি। যেহেতু বেগ এবং মোট সরণ বাই মোট সময়, আর একটা মোট দূরত্ব বাই মোট সময়, একটা স্কেলার একটা ভেক্টর থাকলে এখানে ভেক্টর সাইনটা ইউজ করবা, তাহলে এইটা হচ্ছে আমাদের শুধু এইটুকু, দেখো ভেক্টর সাইন নেই, শুধু এইটুকুকে কি বলে, তাহলে এইটুকুকে গড় দ্রুতি বলে, ঠিক আছে। পুরাটা বলতো তাহলে তাৎক্ষণিক দ্রুতি বলে, তাহলে এটাকে কি বলে, তাহলে গড় বেগ বলে, এটা তাৎক্ষণিক বেগ। এই জিনিসগুলো ছোট ছোট দেখো গতিবিদ্যার বেসিক থেকে চলে আসছে, কুমিল্লাতে আসছে, হ্যাঁ। এরপরে দেখো একটা গাড়ি স্থির অবস্থা থেকে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চললে 5 সেকেন্ড পরে বেগ কত? এটা ভালো প্রশ্ন, স্থির অবস্থা থেকে চলতেছে, তাহলে 5 সেকেন্ড পর বেগ, দেখো বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে স্থির অবস্থা থেকে চলতেছে 0, 3 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে কত চলতেছে, 5 সেকেন্ড, তাহলে 3 5 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। একদম ইজি একটা প্রশ্ন, বাচ্চাকালের 9-10 প্রশ্ন, এটা মোটামুটি দেখলেই সবাই পারবা। এই ধরনের প্রশ্নই ভর্তি পরীক্ষায় আসে, খুব প্যানিক খায়ও না, ভর্তি পরীক্ষায় আহামরি কঠিন কিছু আসে না। তোমরা পারো না কেন? কারণ জানা জিনিসগুলো না পড়া অজানা জিনিস নিয়ে পড়ে থাকো, জানা জিনিস বারবার প্র্যাকটিস করো না, এই কারণেই বাস খাও।
ঠিক আছে, কিছুদিন পরে যখন দেখবা যে অনেক অদরকারি জিনিস পড়তে যায় অ্যাডমিশনে, একটাও চান্স পাইতেছো না, বিভিন্ন একদম প্রথম দিকে ভাবছিলা যে চান্স পেয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবা, পরে দেখবা সিরিয়াল আসতেছে না, তখন ভুল বুঝা তখন আবার শুরু করবা দরকারি জিনিস পড়া, তখন খুঁজে আসবা ফিজিক্স সেন্টারসে। এখন দেখবা এই ভিডিওগুলো কোয়ালিটিফুল দিচ্ছি, শুধু 24-25 প্রশ্ন অ্যানালাইসিস। অনেকে মনে করে প্রশ্ন রিপিটই করে না, আমি দেখাইতে পারবো অনেক ভার্সিটির প্রশ্ন, মেজরিটি প্রশ্ন না 80-90% প্রশ্ন ব্যাংকের টাইপস রিপিট করে। টাইপস হুবহু তো রিপিট দরকার নাই আমার, টাইপস রিপিট আসলেই তো হইলো। এই প্রশ্নটা আমাদের হচ্ছে গুচ্ছতে এবার আসছে, এই প্রশ্নটা আরো ডিউ টেকনোলজিতে 24-25 আসছে, শুধু মান চেঞ্জ করে একই প্রশ্ন দিছে। এই কারণেই প্রশ্ন অ্যানালাইসিস জরুরি, দেখাইতেছি। তাহলে একটা গাড়ি স্থির অবস্থা থেকে চলতেছে মানে u0, ঠিক আছে, তাহলে এত সমতরণে চলে 5 সেকেন্ড পর বেগ কত, তাহলে b = u + at, তাহলে এটির মান হচ্ছে 15, তাহলে অ্যান্সার কত 15। এটা কুমিল্লাতে। তাহলে ঢাকা ভার্সিটিতে দুইটা আসছে, দেখো একটা বুলেট সোজা উপরে নিক্ষিপ্ত, খাড়া নিক্ষেপ করছো, তাহলে 10 সেকেন্ড পরে প্রারম্ভিক বিন্দুতে ফিরে নিক্ষেপ করলা, 10 সেকেন্ড পরে প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসলো, তাহলে খাড়া নিক্ষেপ, এটা হলো উড্ডয়নকাল হইলো। তাহলে উড্ডয়নকাল = 2v0/g। এখন কথা হচ্ছে যে বুলেটের চূড়ান্ত গতি কত ছিল, তাহলে বায়ুর বাধা উপেক্ষা করে, তাহলে বেগ কি হবে বলতো, এই যে v0 = tg, 10 সেকেন্ড তার উড্ডয়নকাল, 10 সেকেন্ড উড্ডয়নকাল, জি এর মান 9.8 আর এটার মান 2, তাহলে দেখো আমাদের হচ্ছে 49 মিটার পার সেকেন্ড। একদম ইজি প্রশ্ন না, ঢাকা ভার্সিটিতে আসছে। তো ভাই ঢাকা ভার্সিটিতে অনেক কঠিন প্রশ্ন আসে, সহজ প্রশ্ন আসে, সহজগুলা ভুল না করে আসো তাইলেই তো হয়। ঠিক আছে, দেখো দুইটা প্রশ্ন এই অধ্যায় থেকে আসছে, একটাও কঠিন আসে নাই, দুইটা প্রশ্নের দুইটাই সহজ, এরপরেরটাও ঢাকা ভার্সিটির করাবো। তাহলে 49 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, দেখো কি বলছে যে একটা বুলেট সোজা উপরের দিকে নিক্ষেপ্ত হওয়ার 10 সেকেন্ড পরে ফিরত আসে, মানে এর উড্ডয়নকাল বা বিচরণকাল। এটার পরিচয় কি বলতো, এটার পরিচয় হচ্ছে, এটা মেডিকেলেও কিন্তু আসছে, এই একই প্রশ্ন, একই সূত্রের প্রশ্ন, মেডিকেল 24 আসছে, ডেন্টাল 24 আসছে, দেখাইতেছি। ঠিক আছে, তাহলে উড্ডয়নকাল বা বিচরণকাল বা শূন্যে বেঁচে থাকার সময়, ঠিক আছে, শূন্যে ভাসমান ছিল কতক্ষণ, মানে এটার উড্ডয়নকাল বা বিচরণকাল চাইছে, এর উড্ডয়নকাল বা বিচরণকাল চাইছে। এই জিনিসটুকু খেয়াল রাখলেই ওকে, তাহলে দেখো এইখান থেকে এটা পারলাম। পরেরটা ঢাকা ভার্সিটির প্রশ্ন, একটা ভবনের ছাদ থেকে মুক্তভাবে একটা বস্তুকে ফেলে দিছো, 5 সেকেন্ডে ভূমিতে পৌঁছায় বা 5 সেকেন্ড সময় নেয়, তাহলে ভবনের উচ্চতা কত, ওই যে ½ gt²। একদম ইজি প্রশ্ন না, রাজশাহীতে আসছে, তোমরা নিজেরা একটু অ্যান্সার করো, কমেন্টে অ্যান্সার করো, ½ gt²। দেখো তাহলে হাফ, জি এর মান 9.8, ক্যালকুলেশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। টি স্কয়ার মানে কত, 25, ঠিক আছে, টি স্কয়ার মানে 25, তাহলে 4.9 কে 25 দিয়ে গুণ করব। দেখো 4.9 এটাকে 25 দিয়ে গুণ করব, তো তুমি কি করবা, এই যে দেখো আগের নিয়মের মানে 5 25 125, তাহলে দেখো আমি গুণটা কিভাবে করতেছি, এই যে 125 লিখে দিলাম, 5 25 125, তাহলে 0.1 কম আছে, 0.1 মানে কত 2.5, তাহলে 2.5 মাইনাস করে দিব, 2.5 কি করে দিব, মাইনাস করে দিব, তাহলে 122.5 মিটার। দেখো কত ইজিলি হাতে ক্যালকুলেশন করা যায়, তোমরা ট্রাই করো না বাসায়, কত ইজিলি হাতে ক্যালকুলেশনটা করা যায়। তাহলে এটা হচ্ছে 122.5 মিটার, 122.5 মিটার, তাহলে অ্যান্সার কত, সি, অ্যান্সার সি। তাহলে ডাবিতে দেখো দুইটা প্রশ্ন আসলো, দুইটাই খুবই ইজি প্রশ্ন। ভাই আসলে এই ডাবিতে আসছে, বিশ্বাস না হলে প্রশ্ন ব্যাংক খুলে দেখো, ভর্তি পরীক্ষায় যদি প্রশ্ন না ধরতে পারো এটার দায়ভার তো আমাদের না, প্রশ্ন ধরতে পারো না কারণ প্রশ্ন ব্যাংক সলভ করো না, বাস খাও যায়। দেখো কুয়েটে আসছে, ঠিক আছে, একটা বুলেট কোনো দেয়ালে 1 মিটার প্রবেশের পর 50% বেগ হারায়, তাহলে ওই দেয়ালে আর কতটুকু প্রবেশ করতে পারবে, যদি বেগ 50% হারায় বা 50% হয়, তাহলে সে দেয়ালে আর প্রবেশ করবে s/3 একক, এটার ডিটেলস একটা ভিডিও আছে ব্যাচে খুব সুন্দরভাবে, যে ওর 50% না দে, ওর দেখ না দে, 1/3 হারায়, 2/3 হারায়, 3 হারায়, এটা ডাবি 23-24 আসছে, 1/3 হারাই দিয়ে, ঠিক আছে, 1/3 হারাইলে কত প্রবেশ করবে, তো ডিটেলস পড়ায় দিছি। তো এইখানে দেখো বেশিরভাগ আসে অর্ধেক হারানো, তাহলে এইটা বেশিরভাগ আসে, এই স্টার, এটা খুবই স্টার, এটা হাজী দানেশের 2টা ইউনিটের 2টাতেই আসছে ফুল সিলেবাস থেকে ফিজিক্সে, ঠিক আছে, যে সে আর কতটুকু দূরত্ব প্রবেশ করবে। তাহলে দেখো একটা দূরত্ব যাওয়ার পরে বেগ অর্ধেক হারাইছে, সে আর প্রবেশ করবে s/3 একক, মানে 1/3 মিটার, 1/3। এটার একটা সূত্র আছে
যে 1/n আকারে যদি 1/n অংশ যদি বেগ হারায় ফেলে তাহলে সে s ইন্টু n-1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2n-1, s ইন্টু s ড্যাশ ইকুয়াল টু s ইন্টু n-1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2n-1। এখানে 1/n অংশ বেগ হারালে, n অংশ বেগ হারালে, তাহলে যদি বলে যে 1/3 হারায় তাহলে n এর মান 3 ধরে করে ফেলবা। যদি বলে 1/3 হারায় তাহলে এখানে n এর মান 3 বসাই দিবা, 4s/5। ঠিক আছে, 4s/5। তাহলে এইটাও এইভাবে তুমি সলভ করতে পারো। এটা ডিটেলস ক্লাসটুকু করলে খুব আরো বেশি উপকার পাবা। স্পেশালি বেগ 3 গুণ করা হয়েছে, কয়টা তক্তাভেদ করবে? 9টা। 5 গুণ করা হয়েছে, তক্তাভেদ করবে কয়টা? একটা নির্দিষ্ট তক্তাভেদ করতে পারে। তাহলে তার গতি শক্তি কত হবে? 5 গুণ করা হইলে গতি শক্তি 25 গুণ, তাহলে 25টা তক্তাভেদ করবে। ভাই 36টা তক্তাভেদ করছে, বেগ কত গুণ করা হয়েছে? 6 গুণ করা হয়েছে। এই প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট। ওকে, দেখো তাহলে এই যে একটা ব্যক্তি কোন স্থানে যাওয়ার সময় 4 ঘন্টায় 4 মাইল বেগে যায় এবং আসার সময় ঘন্টায় 5 মাইল বেগে ফেরত আসে। ঠিক আছে, তাহলে ঘন্টায় মানে হচ্ছে 4, তাহলে যাইতেছে একটা বেগে। দেখো সে একটা বিন্দুতে এ থেকে বি বিন্দু, এটা খুবই ভালো একটা প্রশ্ন। এ থেকে বি বিন্দুতে যাইতেছে আমাদের 4 মাইল পার আওয়ার আর ফেরত আসতেছে 5 মাইল পার আওয়ার। ঠিক আছে, তাহলে একটা বেগে সে যাইতেছে, একটা বেগে সে ফেরত আসতেছে। তো ইউ বেগে যায়, যদি মানে u1 বেগে যায় u2 বেগে ফেরত আসে, তাহলে তার গড় দ্রুতি, এখানে কি চাইছে? গড় গতি। হ্যাঁ, তাহলে গড় গতি ইকুয়াল টু হচ্ছে আমাদের কত বলতো? একটা বেগে গেছে আরেকটা বেগে ফেরত আসছে, u1 বেগে গেছে u2 বেগে ফেরত আসছে, তাহলে 2u1 u2 ডিভাইডেড বাই u1 প্লাস u2। এটা সরাসরি সূত্র অ্যাপ্লাই করে দিবা। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখান থেকে অ্যান্সার ইকুয়াল টু চলে আসবে। দেখো ইকুয়াল টু আমরা এখানে বলতেই পারি 4 5 20, 20 রে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 40। 2 দিয়ে গুণ করলে 40 ডিভাইডেড বাই 9। 40 কে 9 দিয়ে ভাগ করবে, এটা তো অসম্ভব, তাই না? হাতে ক্যালকুলেশন করা যাবে না। এই যে দেখো, তাহলে আমি বলতে পারি 4 নং 36 ডিভাইডেড বাই 4। 9 দিয়ে যাকেই ভাগ করি দশমিকের পর সেই বারবার ফিরে আসে। 9 দিয়ে 1 কে ভাগ করলে 0.1111, তাহলে 9 দিয়ে 4 কে ভাগ করলে দেখো 4.444444 এইভাবে আসতে থাকবে। তাহলে 4.44 এত মিটার পার সেকেন্ড, এইটা তাহলে অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হবে বলো? 4.44 এত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কি বলতো? গড় গতি। তাহলে 4.44 মিটার পার সেকেন্ড। ভাই ক্যালকুলেশন বুঝলাম না। ধরো 9 দিয়ে যদি তুমি 8 কেউ ভাগ করো না কেন, দশমিকের পরে এই 8টাই বারবার ফেরত আসবে। ধরো 7 কে তুমি হচ্ছে 9 দিয়ে ভাগ করতেছো, তাহলে দশমিকের পরে 0.7777 এটাই ফেরত আসবে। এখন ধরো তুমি হচ্ছে কি করছো? তুমি ধরো এখন হচ্ছে 70 কে 9 দিয়ে ভাগ করছো, তাহলে এটাকে লিখতে হবে 7 নং 63 এরপরে 7/9। তাহলে এই যে দেখো 7.7777 এরকম আসতে থাকবে। তাহলে এই ক্যালকুলেশনগুলোও কিন্তু ক্লাসের মধ্যে সুন্দরভাবে আসলে আমরা ক্লিয়ার করে দিচ্ছি। তো তোমরা চাইলে প্রত্যাবর্তনে যুক্ত হইতে পারো, এটা খুব ভালো একটা ডিসিশন হবে ইনশাল্লাহ। কোনো একদিন এটার ফিডব্যাক পাবা, নিজেই দিবা যে ফিজিক্স সেন্টার্সে প্রত্যাবর্তনে ভর্তি হওয়া একটা শিক্ষার্থী কখনো আফসোস করে না এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। 2-4 জন ব্যতিক্রম থাকতে পারে, একটা ব্যাচের 100% স্টুডেন্টের মন কখনো জয় করা যায় না। অনেকেই দেখা যায় ডেডিকেটেড থাকতে পারে না এই কারণে। ওকে, আনুভূমিকের সাথে আলফা কোণে ইউ বেগে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা কত? তাহলে সর্বোচ্চ উচ্চতার সূত্র হচ্ছে আমাদের কি বলতো? v0 স্কয়ার sin স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2g। v0 স্কয়ার sin স্কয়ার, তাহলে বাকিগুলোও লিখে ফেলো। দেখো শুধু উত্থানকাল v0 স্কয়ার sin আলফা ডিভাইডেড বাই g। উড্ডয়নকাল, এটা শুধু উত্থান বা পতন, এটা একটু লিখতে হবে। তাহলে এটা হচ্ছে উত্থানকাল বা এটা হচ্ছে পতনকাল। ঠিক আছে, তাহলে উত্থানকাল বা পতনকাল এইটা হচ্ছে স্মল টি, আর এটা উড্ডয়ন বা বিচরণকাল একটু আগে লিখছি। তাহলে এইটা হবে সামনে একটা 2 হবে, উঠা প্লাস নামা, 2 v0 স্কয়ার sin স্কয়ার আলফা ডিভাইডেড বাই হচ্ছে কত? g। আর আনুভূমিক পাল্লা বললে তখন হচ্ছে আমাদের কত বলতো? v0 স্কয়ার sin 2 আলফা ডিভাইডেড বাই g। ঠিক আছে, তাহলে এই সমীকরণগুলো আমাদের কি করতে হবে? মনে রাখতে হবে।
এই সমীকরণগুলা আমাদের আস্তে আস্তে সুন্দর করে মনে রাখতে হবে। তো এখানে আমাকে বলছে আলফা কোণে ইউ বেগে নিক্ষেপ করছে, সর্বোচ্চ উচ্চতা কত, তাহলে ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g, ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g। এই যে বি নটের জায়গায় শুধু ইউ বসায় দিবা, ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই, এগুলা প্রচুর আসে। এই স্লাইডটা স্টার করে দাও, এই সূত্রগুলা খুবই বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি। মেডিকেলে একটা পাবা, 100% লেখা রাখো, 100% মেডিকেল ইনশাল্লাহ এবার আসবে, মেডিকেলে এখান থেকে ইনশাল্লাহ এইবার আসবে, এইবার 100% লিখে রাখতে পারো যে একটা এখান থেকে আসতেছে। স্থির অবস্থান থেকে যাত্রা করে প্রথম 2 সেকেন্ডে 4 মিটার দূরত্ব অতিক্রম করে পরবর্তী 5 মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুটির কত সেকেন্ড সময় লাগবে? সাস্টে প্রশ্ন আসছে দুইটা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি, তোমরা যারা সিএসসি প্রত্যাশী তাহলে এই প্রশ্নটা সাস্টে কিন্তু আসছে। তো দেখো স্থির অবস্থা থেকে মানে ইউ ইকুয়াল 0, তাহলে যাত্রা করে প্রথম 2 সেকেন্ডে 4 মিটার গেছে, পরবর্তী আরো 5 মিটার গেতে তার যাইতে তার মোট কতটুকু সময় লাগবে, পরবর্তী 5 মিটার যাইতে কত সময় লাগবে। তাহলে দেখো আমি একটা ফিগার ড্র করি, ধরো এইটুকু যাত্রাপথ সে প্রথম 4 সেকেন্ড প্রথম এইটুকু 4 মিটার সে গেছে 2 সেকেন্ডে আদিবেগ ইউ ইকুয়াল টু 0। তাহলে এইটুকু ধরলাম যে এইটুকুর দূরত্ব হচ্ছে কত, 5 মিটার, এইটুকুর দূরত্ব 5 মিটার। তাহলে আমি এইখান থেকে বলতেই পারি যে এইখান থেকে এইটুকুর দূরত্ব, এইখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে 9 মিটার মোট দূরত্ব। এখন অ্যাক্সিলারেশনটা বের করতে হবে, ত্বরণটা বের করতে হবে, সোজা কথা। স্থির অবস্থান থেকে 2 সেকেন্ডে 4 মিটার দূরত্ব অতিক্রম করছে, স্থির অবস্থান থেকে আমাদের কি বলছে বলতো, 2 সেকেন্ডে 4 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে ইউ যদি 0 হয় ত্বরণের সমীকরণ হচ্ছে 2s/t²। কখন? আদিবেগ যদি 0 হয়। আদিবেগ সরাসরি সূত্র আমরা শিখাইছি না এগুলা। তাহলে 2s/t², দেখো 2s 8 কে t² দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করো, তাহলে কত আসতেছে দেখো, 2 গুণন 4 ডিভাইডেড বাই 2² ইকুয়াল টু আমাদের 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ত্বরণের ভ্যালু আসতেছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমাদের অ্যাক্সিলারেশন। এই ত্বরণেই কিন্তু সেই বস্তুটা চলবে। এখন কথা হচ্ছে 4 মিটার যাইতে 2 সেকেন্ড লাগছে, তাহলে আমি বের করব প্রথম থেকে 9 মিটার যাইতে তার কতটুকু লাগছে। কারণ আমি যদি এইখান থেকে 5 মিটার বের করতে চাই তাহলে আমার আবার আলাদা বেগ বের করতে হবে, এইখানে আবার b ইকুয়াল টু gt দিয়ে আলাদা বেগ বের করতে হবে, পেরাই যাব না। আমি আদিবেগে চলতেছে একটা বস্তু, মোট 9 মিটার যাইতে তার কত সময় লাগে, তাহলে t ইকুয়াল টু দেখো আমি বলবো 2s বাই কত বলো তো, √2s/a। ঠিক আছে, দেখো আমি যদি বলি যে s ইকুয়াল টু হাফ at স্কয়ার, খেয়াল করো s ইকুয়াল টু হাফ at স্কয়ার, হাফ a t স্কয়ার, ত্বরণ তো পেয়ে গেছি, s দেওয়া আছে। তাহলে দেখো t এর ভ্যালু আসতেছে কত, 2s/a, t এর ভ্যালু আসতেছে √2s ডিভাইডেড বাই a, √2s/a। তাহলে দেখো 2 গুণন 9 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 3 সেকেন্ড। তার মানে সে মোট 9 মিটার গেছে কতটুকু সময়ে, 3 সেকেন্ড সময়ে। তাইলে 4 মিটার অলরেডি গেছে 2 সেকেন্ডে, আবার 0 থেকে 9 মিটার যাইতে লাগে 3 সেকেন্ড। তাহলে শুধু 5 মিটার যাইতে কত সেকেন্ড লাগছে, 1 সেকেন্ড লাগছে। তাহলে শুধু 5 মিটার যাইতে তার সময় লাগে 1 সেকেন্ড, শুধু 5 মিটার যাইতে তার সময় লাগে 1 সেকেন্ড। এই ভুলটা করো না যে 3 সেকেন্ড বের করে সি নাম্বার দাগায় দিও না, 3 সেকেন্ড বের করে সি নাম্বার দাগায় দিও না। তাহলে সুতরাং পরবর্তী 5 মিটার যেতে সময় লাগে, পরবর্তী 5 মিটার যাওয়ার সময়, পরবর্তী 5 মিটার যাওয়ার সময় ইকুয়াল টু 3 - 2 সেকেন্ড ইকুয়াল টু 1 সেকেন্ড। সাস্টের খুবই ভালো প্রশ্ন ভাই, আমি আপনার নিয়মে করব না, আমি আমার মতো করে করব। আমি এইখান থেকে এইটুকু যাই, কতটুকু সময় বের করব, এইটুকু বের করব। তাহলে এখানে একটা বেগ লাগবে, প্যারাই পড়ে যাবা। এইখানে যে বেগটা পাবা v ইকুয়াল u প্লাস এটি, এটা তখন আদিবেগ হিসাবে কাজ করবে, তখন s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, দুইটা সময় তখন তোমার প্যারা খায়া যাবা। ঠিক আছে, তখন একটা প্যারার মধ্যে পড়ে যাবে। তাহলে ইউ 0 থেকে করছি যে 0 থেকে 4 মিটার গেছে, ত্বরণ বের করছি 2s/t²। 2 এই সেম ত্বরণে সেম আদিবেগে সে 0 থেকে 9 মিটার যাইতে মোট কত সময় লাগছে, 3 সেকেন্ড। তাহলে 4 মিটার যাইতে 2 সেকেন্ড লাগে, 9 মিটার যাইতে 3 সেকেন্ড লাগে। তাহলে পরবর্তী 5 মিটার 1 সেকেন্ডে গেছে। আশা করি বুঝতে পারছো, আশা করি এটা বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। না বুঝলে ভিডিওটা আরেকবার টেনে রেকর্ড করে দেখে নাও। ওকে, নেক্সট দেখো, এটাও সাস্টে আসছে।
ভূমি হতে কত আদিবেগে একটা বস্তু উলম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করা হইলে উহা সর্বোচ্চ 9/2g মিটার উপরে উঠবে। এটাও ষষ্ঠের প্রশ্ন, এত সহজ সহজ প্রশ্ন আসে পরীক্ষায় ধরতে পারো না। তাহলে সর্বোচ্চ এত, মানে আমাকে বলছে একটা বস্তু উলম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করা হলো ভূমি থেকে কত আদিবেগে, তাইলে সে সর্বোচ্চ এত উচ্চতায় উঠবে। তাহলে সর্বোচ্চ উচ্চতা দেওয়া আছে, সূত্র কি v0² / 2g, যেহেতু উলম্বভাবে নিক্ষেপ করছে। তাহলে সর্বোচ্চ উচ্চতা দেখো 9/2g ইকুয়াল টু এইখানে v0² / 2g। তাহলে 2g কাটটা দাও, সুতরাং v0 এর ভ্যালু আসতেছে 9 কে রুট করলে কত আসতেছে বলো 3 এত মিটার পার সেকেন্ড। দেখো কত ইজি প্রশ্ন, কত ইজি প্রশ্ন। h ইকুয়াল v0² / 2g, h এর ভ্যালু 9/2g, 2g কাটা, তাহলে v0² যদি 9 হয় v0 এর মান কত 3। একদম ইজি সেকেন্ড, ইজি প্রশ্ন, একদম ইজি প্রশ্ন। ঠিক আছে, তাহলে এই ধরনের দুইটা প্রশ্ন ষষ্ঠে পাইলাম, দুইটা ঢাকা ভার্সিটিতে পাইলাম। এখন দেখো মেডিকেলে কি কি আসছে। এই যে ভাই মেডিকেল পরীক্ষা দিব, 20টার মধ্যে 3টা আসছে মিয়া এই গতিবিদ্যা থেকে। মেডিকেল কিন্তু চান্স পাওয়া সম্ভব যদি ফিজিক্স ম্যাথের পাশাপাশি তুমি এখন থেকেই বায়োলজি কেমিস্ট্রি গুছায় ফেলো। ধরো ভার্সিটির জন্য ম্যাথটা কভার রাখতেছো, ফিজিক্স ম্যাথ অল্প সময়ে গুছায়, মেডিকেলের জন্য ডেডিকেটেড ভাবে কেমিস্ট্রি বায়োলজি সময় দিলা, ইংরেজি সময় দিলা, তাহলে তোমার ভার্সিটির জন্য এইদিকে ম্যাথ ব্যাকআপ থাকলো, ফিজিক্সও ভালো পাইলা, তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ এগুলোও কভার হয়ে গেল। তাহলে তোমার সব সাবজেক্টে সমান দক্ষতা হবে। আমি তোমাকে সাজেস্ট করব তুমি ম্যাথটা আগে, ম্যাথ ফিজিক্স ভালো মতো গুছায়া ধুমধাম বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ এগুলা প্রিপারেশন গুছাও। তোমার চট্টগ্রামেও হবে, মেডিকেলেও হবে, ষষ্ঠেও হবে, সব জায়গায় হবে। মিলাই নিও। স্থিতিশীল অবস্থা থেকে যাত্রা শুরু করে 5 সেকেন্ডে এত মিটার দূরত্ব গেছে, ত্বরণ কত? স্থির অবস্থা থেকে যদি একটা বস্তু ত্বরণ বের করতে চাও, আমি যে মাত্রই শিখাইলাম সূত্রটা, হ্যাঁ, স্থির অবস্থা থেকে ত্বরণের সূত্র হচ্ছে 2s/t²। স্থির অবস্থা থেকে আদিবেগ কত? 0। আদিবেগ 0 হইলে স্থির অবস্থা থেকে একটা বস্তু ত্বরণের সূত্র, তাহলে 2s, s এর ভ্যালু আছে দেখো 187.5, ঠিক আছে। t² এর ভ্যালু কত? 25। তাহলে 25 কে যদি 2 দিয়ে কাটো 12.5, 25 কে 2 দিয়ে কাটলে 12.5। আমরা জানি 8 12.5 কত হয়? 100। 12.5 কে 8 দিয়ে গুণ করলে 12.5 12.5 25। তাহলে 2টা 12.5 25 হচ্ছে, তাহলে 8টা 12.5 100 হবে, আর 87.5 হবে আরো 7টা। তাহলে দেখো এটারে 8 দিয়ে গুণ করলে 100, আবার 12.5 কে 7 দিয়ে গুণ করলে, দেখো 7 দিয়ে গুণ করলে আমাদের কত আছে? 87.5। তাহলে 8 সাথে কত আসতেছে বলো তো? 15। তাহলে 12.5 দিয়ে এটাকে কাটলে 15 অ্যান্সার, 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটা অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার, এই যে নাম্বার, এটা হচ্ছে কি বলতো অ্যান্সার। নেক্সট দেখো মেডিকেলে আরো একটা আসছে, মেডিকেল ডেন্টাল, দুই জায়গায় একই প্রশ্ন আসছে। তাহলে মেডিকেলে 2টা পাইলাম, হ্যাঁ। খাড়া নিক্ষেপ করতে কত সময় শূন্যে থাকবে? তাহলে ক্যাপিটাল টি চাইছে, ক্যাপিটাল টি। তাহলে কতটুকু সময় শূন্যে যাবে? এটা এই সেম প্রশ্নটা জিএসটি তে আসছে, হ্যাঁ, জিএসটি 2021 গুচ্ছ 2021 আসছে। তাহলে দেখো 2v0/g, এটাকে একটা বস লেভেলের প্রশ্ন দিয়ে দাও। তাহলে 2v0 আর g কাটা, কারণ 2 × 4.9 আর 9.8 কাইটা দিলে কত হচ্ছে? 1 সেকেন্ড হচ্ছে, 1 সেকেন্ড হচ্ছে। তাহলে অ্যান্সার কত? 1 সেকেন্ড, অ্যান্সার 1 সেকেন্ড। এই প্রশ্নটাকে একটু স্টার দিয়ে দাও। আমি বলবো যে এই গতিবিদ্যার যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এইটা এর মধ্যে সব থেকে স্টার, এটা এর মধ্যে সব থেকে স্টার। আরেকটা সূত্র একটু লিখে দিচ্ছি, tan alpha = 4h/r, ঠিক আছে। আরেকটা সূত্র একটু লিখে দিচ্ছি, tan alpha = 4h/r। কষ্ট করে এই সূত্রটা পড়বা। যদি আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার সমান হয়, আনুভূমিক পাল্লার সর্বোচ্চ উচ্চতা সমান, তাহলে কোণ হচ্ছে tan ইনভার্স 4, মানে 75.96 বা 76 ডিগ্রি। নোট করো, নোট করো, যারা নোটগুলা করো, এখানে তো লিখে দিচ্ছি না। যদি আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার 4 গুণ হয়, তাহলে tan আলফার মান কত? এটা গুচ্ছতে কতবার আসছে? যে r = 4h হলে, দেখো তাহলে 4h কাটা, tan আলফার ভ্যালু কত? 1। সুতরাং আলফা = π/4, π/4 মানে 45 ডিগ্রি, ঠিক আছে, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এই প্রশ্ন গতবার গুচ্ছতে আসছে, গুচ্ছ জিএসটি 23-24 সাস ছিল, হ্যাঁ, 23-24 আসছে, এগ্রি 19-20 আসছে, এগ্রি 19-20 এই প্রশ্ন আসছে, এগ্রি 19-20 এই প্রশ্ন কিন্তু চলে আসছে, এবং এটা অনেক জায়গায় আসলে আসে। তাহলে দেখো যদি ঢাকা ভার্সিটি 22-23 আসছে, যারা ডিইউতে পরীক্ষা দেবে দেখবা ডিইউ 22-23 আসছে, ডিইউ 22-23 আসছে। এই যে একটা সূত্র লিখে দিলাম, এইটাকে একদম বস লেভেলে স্টার দাও, বস লেভেলে স্টার দিও।
ঠিক আছে ভাই? জিএসটি 22-এ আসে নাই? হ্যাঁ 100% শিওর থাকো, এটা জিএসটি 22-23-এও আসছে। মজার ব্যাপার হলো জিএসটিতে 22-এ আসছে, 23-এ আসছে, ডাবি 22, মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। tan আলফা ইকুয়াল 4h বাই r। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ উচ্চতার সাথে আনুভূমিক পাল্লার সম্পর্ক দিলে কোণ বের করতে বলবে, এই সূত্রটা ভালো করে দেখবা। দেখো এরপরে দেখো স্থির অবস্থা, তাহলে মেডিকেলে 2টা অলরেডি পাইলাম, এটা মেডিকেলের 3 নাম্বার প্রশ্ন, সবগুলো অথেন্টিক গতিবিদ্যার প্রশ্ন। স্থিতাবস্থা থেকে কোন বস্তু কণা সুসমতরণে আনুভূমিক সরল রেখা বরাবর যাত্রা শুরু করে চতুর্থ এবং তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? তম সেকেন্ড, এটা একটা বস, তম সেকেন্ড ইকুয়াল টু u প্লাস হাফ a ইন্টু 2t মাইনাস 1, 2t মাইনাস 1, একদম বস লেভেল লিখে রাখো, এটাকে স্টার দিয়ে রাখো। এই যে গতিবিদ্যার আরেকটা সূত্র, গতিবিদ্যার আরেকটা ভালো সূত্র, এটা লিখে রাখো। কোথায় কোথায় আসছে? ডিউ 23-24, ঢাকা ভার্সিটি 23-24 আসছে এই সূত্র। শুধু সবগুলা ডাটা দেওয়া ছিল, আদিবেগ শূন্য, সময় দেওয়া আছে, যে এততম সেকেন্ডে ত্বরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে, চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। গুচ্ছতেও এই সেম প্রশ্নটা আসছে জিএসটি 23-24। তাহলে দেখো এই সূত্রটা খুব ভালো করে দেখবা। এখন এইখান থেকে যদি ত্বরণের সমীকরণ বের করতে চাও তাহলে সূত্রটা এরকম হবে, s2 মাইনাস s1 t2 মাইনাস t1, মানে t2 সময় t1 সময়ে s1 গেছে, t2 সময়ে s2 গেছে, তাহলে ত্বরণ কত? s2 মাইনাস s1 t2 মাইনাস t1। আর যদি দূরত্বের অনুপাত চাও s1 বাই s2, তাহলে সূত্র হবে 2t1 মাইনাস 1 2t2 মাইনাস 1। তাহলে দেখো 2t1 মাইনাস 1 মানে কি? চতুর্থ আর তৃতীয়, তাহলে 8 মাইনাস 1 7 বাই 3 দুগুণে 6 মাইনাস 1 5, তাহলে 7/5, 7/5। টি এর ভ্যালু মানে s1 বাই s2 বের করতে বলছে, শুধু এই যে দেখো 2t1 মাইনাস 1 আর একটা হবে 2t2 মাইনাস 1, তাহলে 4 দুগুণে 8 মাইনাস 1 7 আর হচ্ছে 3 3 2 6 মাইনাস 1 5। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি ইজিলি কিন্তু এই জিনিসটা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো 7:5, 7:5 মেডিকেল 24-25 আসলো। এরপরে দেখো এটা এগ্রি 24-25 একটাই আসছে মনে হয়, এগ্রিতে না, এগ্রিতে 3টা আসছে, এগ্রিতে এই যে 3টা আসছে, 3টা খুবই ভালো ভালো প্রশ্ন আসছে। যে দেখো দুইজন মোটর সাইকেল চালক 9 মিটার পার সেকেন্ডে এবং 6 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে, আলাদা আলাদা বেগ নিয়ে একটা রেস শুরু করে, ত্বরণ দেওয়া আছে, একই সময়ে রেস শুরু করে এবং একই সময়ে শেষ পর্যন্ত পৌঁছায়, মানে তারা একটা নির্দিষ্ট জায়গা থেকে দূরত্ব প্রতিযোগিতা শুরু করছে, লাস্টে পৌঁছাইছে, তার মানে তাদের অতিক্রান্ত দূরত্ব সমান। এইটার একটা ট্রিক্স, মানে এরকম যদি দুইটা বেগ, দুইজনের আলাদা আলাদা বেগ আছে, অথবা ধরো একজন একটা বেগে গেছে, একজন একটা ত্বরণে সমত্বরণে গেছে, একটা সমবেগে গেছে, সেই ক্ষেত্রে তারা কখন ধরে ফেলবে? দেখবে একটা ট্রেন সমত্বরণে যাইতেছে, একটা বাস সমবেগে যাইতেছে, তাহলে সমত্বরণে একটা সমবেগে একটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, এরকম প্রশ্ন পাবা। তাহলে কত সময়ে ট্রেন বাসকে ধরে ফেলবে, কত সময়ে ট্রেন বাসকে ধরে ফেলবে বা পিছনে ফেলবে, তাহলে 2b/a, ওই যে সমবেগটারে 2 দিয়ে গুণ করে সমত্বরণ, এটা দেখবা দূরত্ব সমান হাফ এটি স্কয়ার ইকুয়াল বিটি, হাফ এটি স্কয়ার ইকুয়াল টু বিটি, তাহলে t ইকুয়াল টু 2b/a, এই সূত্র। তাহলে এইখানেও দূরত্ব সমান, তবে ভি তো একটা নাই, দুইটা, তাহলে বেগের অন্তর ডিভাইডেড বাই ত্বরণের অন্তর 2 দিয়ে গুণ করে দাও, এইটাও সেমই হবে, শুধু বেগ যেহেতু দুইটা, তাহলে t ইকুয়াল টু দেখো 2, বড়টা থেকে সময় কিন্তু ঋণাত্মক হবে না, বড়টা থেকে ছোটটা মাইনাস করবে, তাহলে বেগের অন্তর ডিভাইডেড বাই ত্বরণের অন্তর 3 - 2, তাহলে ইকুয়াল টু দেখো এই যে 3 2 6 সেকেন্ড, 6 সেকেন্ড। যারা পারো না এই প্রশ্ন আফসোস করো, সেকেন্ড টাইমার যারা আসো তারা দেখা আফসোস করো যে এত সমীকরণ দেখা, এত বড় প্রশ্ন দেখা মাথা নষ্ট হয়ে গেছে, ভাই কৃষিতে পারেনি, অথচ সলভ 1 সেকেন্ড। এই জন্যই ফুল সিলেবাস করে যেতে হবে, এটা ফিজিক্সে আসছে, ঠিক আছে, ফুল সিলেবাস করে যেতে হবে। একটা বস্তুর উপর থেকে মুক্তভাবে 4 সেকেন্ড সময়ে ভূমিতে পতিত হয়, একটা মুক্তভাবে বস্তু পড়তেছে 4 সেকেন্ডে পরে, ভাই একটু বুঝাই, এই যে এই বস্তুটা এইখান থেকে পড়তেছে, তার মোট সময় লাগতেছে 4 সেকেন্ড, বস্তুটি শেষ 2 সেকেন্ডে কতটুকু দূরত্ব যাবে? ধরো এইটুকু 2 সেকেন্ড পড়ছে আর এইটুকু 2 সেকেন্ডে পড়ছে, তাহলে শেষ 2 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব যাবে? শেষ 2 সেকেন্ড আমার দরকার নাই, আমি দেখবো সে 0 থেকে 4 সেকেন্ডে মোট কত দূরত্ব যায়। তাহলে h ইকুয়াল হাফ জি টি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার, টি স্কোয়ার ইকুয়াল টু দেখো হাফ জি টি স্কোয়ার, হ্যাঁ হাফ জি টি স্কোয়ার। তাহলে দেখো আমার এখান থেকে আসতেছে হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ারের ভ্যালু কত? 4 স্কোয়ার, সরি এইখানে আমাদের অ্যান্সারগুলো মনে হয় ফুটে আছে, তাহলে ফুটে তো অভিকর্ষ ত্বরণের মান 9.8 হবে না, 32 ফুট,
32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, তাহলে 32 গুণন 4 স্কোয়ার মানে হচ্ছে 32, 16, 4 স্কোয়ার মানে কত 16, তাহলে 16 16 256 ফুট। এই যে 32কে 2 দিয়ে কাটলে 16 আর একটা 16, ওই যে ভাই 16 কই থেকে পেলেন, 4 স্কোয়ার 16, তাহলে 256 ফুট। তাহলে এইটা হইলো তার টোটাল দূরত্ব, সে 4 সেকেন্ডে মোট অতিক্রম করছে। দূরত্ব কত বলো তো, 256 ফুট। এটা 4 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব। আমার শেষ 2 সেকেন্ডে বের করা লাগবে। এখন আমি যদি উপরের 2 সেকেন্ড একদম শুরু থেকে প্রথম 2 সেকেন্ডে সে কতটুকু গেছে h1টা বের করতে পারি। দেখো হাফ, g এর মান 32 আর t স্কয়ারের মান 4, তাহলে দেখো 64 ফিট, 64 ফিট। এইটা প্রথম 2 সেকেন্ডে সে এইখান থেকে এইটুকু 64, এই যে এইখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে 64 ফিট। তাহলে বাকিটুকু 256 থেকে, সুতরাং h2 এর ভ্যালু কত আসবে দেখো, h মাইনাস h1, ঠিক আছে, ইকুয়াল টু 256 মাইনাস 64 ইকুয়াল টু 192 ফিট, 192 ফিট। খুবই ভালো প্রশ্ন এটা। রাজশাহী 22-এরও প্রশ্ন হুবহু রিপিট করছে, দেখবা রাজশাহী 22-এ এই প্রশ্নটা আসছে, রাজশাহী 22 থেকে এই প্রশ্নটা হুবহু রিপিট করছে এগ্রিতে। তাহলে এগ্রিতে একদম দেখো মান সহ রিপিট করছে। তোমাকে আমি বললাম যে 22-23-এর প্রশ্ন ব্যাংক খুলে দেখো রাবিতে এটা আসছে, তো একই মান দিয়ে আসছে, 192 ফুটি উত্তর। তাহলে দেখছো প্রশ্ন রিপিটও করে, কিন্তু এই প্রশ্নগুলো এগ্রিতে পারো নাই। এটাও অনেকে সলভ করতে পারো নাই, এটাও অনেকে সলভ করতে পারো নাই, আর লাস্টের এইটা তো আরো পারো নাই। এগ্রিতে এই 3টা প্রশ্ন গতিবিদ্যা থেকে আসছে। বলছে ইউ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে 2টা সময় t1 এবং t2 সেকেন্ডে এই উচ্চতায় অবস্থান করে, তাহলে নিচের কোন সূত্রটা সঠিক? 2টা মূল দেওয়া আছে। তাইলে আমাদের নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই যে h ইকুয়াল টু ut মাইনাস হাফ gt স্কয়ার, নিক্ষিপ্ত বস্তুর সূত্র। 2টা সময় আছে, তাই না? 2টা সময় আছে। তো এখন এইখানে আমরা একটু সমীকরণটাকে মূল আকারে, বহুপদী আকারে সাজাবো। দেখো যদি আমি এটাকে এই পাশে লিখি, তাহলে দেখো এরকম হয় যে gt স্কয়ার মাইনাস 2ut প্লাস হচ্ছে কত বলতো 2h ইকুয়াল টু 0। এইটুকু কনস্ট্যান্ট। দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c, ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই সমীকরণের 2টা মূল, একটা হচ্ছে t1, এই সমীকরণের 2টা মূল, একটা হচ্ছে t1, একটা মূল হচ্ছে t2, একটা মূল হচ্ছে t2। তাহলে আমি এইখান থেকে বলতে পারি না, সুতরাং এই সমীকরণের মূলদ্বয়ের যোগফল কত হবে, t1 প্লাস t2 ইকুয়াল টু, দেখো সমীকরণের মূলদ্বয়ের যোগফল কত হবে, মাইনাস b বাই a। তাহলে দেখো তো এই যে 2u ডিভাইডেড বাই g, এইটা একটা তথ্য পাইলাম যে মূলদ্বয়ের যোগফল। তাহলে এইটার সাথে একটা সম্পর্ক নিতে পারি যে u ইকুয়াল টু হাফ t1 প্লাস t2 ইন্টু জি, u ইকুয়াল টু, এটা কিন্তু h ইকুয়াল সমীকরণ দেওয়া আছে সবগুলো, তাহলে এটা হবে না, আমার h এরটা দরকার। তাহলে আমি আরেকটা বলতে পারি যে মূলদ্বয়ের গুণফল, দেখো t1 ইন্টু t2, এই যে মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু কত আসতেছে দেখো 2h বাই জি। তাহলে আমি এইখান থেকে h এর ভ্যালু বের করতে পারি। দেখো তাহলে h এর ভ্যালু যদি বের করো, দেখো এরকম আসতেছে হাফ জি t1 t2, ঠিক আছে। তাহলে এইটা দেখো আমাদের কোথায় আসলো, এটা এগ্রিতে চলে আসলো। এই যে h ইকুয়াল টু হাফ জি t1 t2, তাহলে এই প্রশ্নটা কিন্তু চলে আসছে এগ্রিতে। 3টা প্রশ্ন গতিবিদ্যা থেকে, ফুল সিলেবাস থেকে আসছে। এখন কথা হলো এই সেম প্রশ্নটা বাকৃবিতে 17-18-তে আসছে, সেম প্রশ্নটা বাকৃবি 17-18-তে আসছে। তাহলে রিপিট প্রশ্ন, কিন্তু আমরা প্রশ্ন ব্যাংক পড়ি নাই। বাকৃবিতে এটা দেয়, বাকৃবিতে বলছে মূলদ্বয়ের বিয়োগফল কত, t1 মাইনাস t2 কত। তাহলে মূলদ্বয়ের বিয়োগফল হবে a মাইনাস b এর সূত্র কি বলতো, a প্লাস b হোল স্কয়ার, দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab মাইনাস 4ab। এখন এইটুকুর ভ্যালু তো আমার জানা আছে 2u বাই জি, তাহলে এটার বর্গ কত হবে বলতো 4u স্কয়ার বাই জি স্কয়ার, ঠিক আছে, মাইনাস 4t1 t2। তাহলে দেখো 4 দিয়ে t1 t2 কে যদি গুণ করি, 4 দিয়ে যদি t1 t2 কে গুণ করি, তাহলে এখানে হচ্ছে 8h ডিভাইডেড বাই জি। তাহলে ক্যালকুলেশন করে দেখো যেটা আসে এটাই হচ্ছে আমাদের অপশনে ছিল। হ্যাঁ, যেটা আসে ক্যালকুলেশন করার পরে ওইটাই আমাদের অপশনে ছিল। এই যে এইটা বিএইউ 17-18 প্রশ্ন, এইটা বিএইউ 17-18 প্রশ্ন, যে t1 মাইনাস t2 কত। খুব সুন্দর সুন্দর কনসেপ্টের প্রশ্ন। আমি তো মোটামুটি ফুললি ক্লাস করায় নিলাম। যারা প্রত্যাবর্তনে ক্লাস করছে ওরা বলতে পারবে যে ভাই আপনি তো সবই পড়ায় দিলেন। তো ফ্রি আর পেইড আমরা কখনোই অবহেলা করি না, কিন্তু তোমরা অবহেলা করো যে মাগনা দিতেছে, দূর এই বেটা মাগনা ক্লাস দিতেছে, কত
20,000 টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়ে আসি, ওগুলা ফালায় রেখে এই বেটার মাগনা ক্লাস করব? তোর এত সময় আছে? তো নাক সিটকাইলে আলটিমেটলি ভালো কিছু মানে অ্যাচিভ করা বা এইখান থেকে ভালো কিছু মানে নিতে পারবে না এই ক্লাস থেকে। নাক সিটকাইলে দরকার নাই, তুমি পেইড ব্যাচের ওই ধরো 20-30,000 টাকা দিয়ে ভর্তি হওয়া পেইড ব্যাচের ক্লাসই করো। তো কিছু স্টুডেন্ট আছে যাদের আসলে ফিনান্সিয়াল ইস্যু আছে, তো তাদের জন্যই কষ্ট করে রাত অলমোস্ট 3টা বাজে, হ্যাঁ, তার মানে এখনো আমরা রেকর্ড রানিং। তাহলে 60 মিটার উঁচু থেকে একটা বল ফেলা হলে অন্য একটা বল একই সময়ে 30 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করা হলো, তাহলে কখন কোথায় মিলিত হবে? এরকম একটা কনসেপ্ট আছে যে একটা বস্তু দেখো একই সাথে পরন্ত একই সাথে নিক্ষিপ্ত, এটাও গতিবিদ্যার ফুল সিলেবাস থেকে আসছে, ফিজিক্সে আসছে, হ্যাঁ ফিজিক্সে আসছে। দেখো একটা বস্তু তুমি ফেলে দিলা, একটা পরন্ত বস্তু একটা নিক্ষিপ্ত বস্তু, আমরা ধরলাম যে তারা মিলিত হবে কোথায়? এই জায়গায় মিলিত হবে। তাহলে তাদের মিলিত হওয়ার সময় দেখো একটা এইচ উচ্চতা থেকে ফেললা, একটা ইউ আদি বেগ নিয়ে মারলা, তাহলে তাদের মিলিত হওয়ার সময় হচ্ছে h/u। একদম ইজি। দেখো এই সিম্পল প্রশ্নটা যদি না পড়ে যাই অনেক কঠিন, তাহলে এই যে উচ্চতাকে বেগ দিয়ে ভাগ করে দিব। দেখো তাহলে 60 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 30 ইকুয়াল টু 2 সেকেন্ড পরে তারা মিলিত হবে। 2 সেকেন্ড পরে তারা মিলিত হবে। এটা গুচ্ছতে এবার চলে আসছে, খুব ভালো প্রশ্ন। ঠিক আছে, এখন কোথায় মিলিত হবে? তাহলে যদি বলি যে উপর থেকে কতটুকু নিচে মিলিত হবে, এই যে এইটুকু বলি যে h1, যে উপর থেকে কতটুকু নিচে মিলিত হবে, কোথায় মিলিত হবে এই প্রশ্নটা তো বলতে পারে। তাহলে আমি বলবো হাফ জি স্কোয়ার। আর তুমি যদি বলো যে ভূমি থেকে কত উপরে মিলিত হবে, এটা ধরলাম h2, তাহলে h2 ইকুয়াল টু এই যে মোট দূরত্ব হচ্ছে h, এইখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে কত বলতো h, এইখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে h, তাহলে মোট দূরত্ব h1টা পাইছি, তাহলে আমি h মাইনাস হাফ জি স্কোয়ার বা h মাইনাস h1, ঠিক আছে, এটা করে দিলে তাহলে ভূমি থেকে কত উপরে মিলিত হবে এটাও বের করতে পারবো, তারপরে হচ্ছে ভূমি থেকে কত উপরে মিলিত হবে এটাও বের করতে পারবো, উপর থেকে কতটুকু নিচে মিলিত হবে এটাও বের করতে পারবো। ভাই প্রশ্নে কোনো কিছু বলে দেয় নেই, একটা বস্তু কখন কোথায় মিলিত হবে শুধু এটা বলে দিছে, তাহলে তুমি ভূমি থেকে কত উপরে মিলিত হয়েছে এটাই বের করবা। দেখবা 122.5 মিটার, এই প্রশ্নটা বেশি আসে। ঠিক আছে, এটা কুয়েটেরও প্রশ্ন, কুয়েট 11-12তে আসছে, কুয়েট 11-12 না 12-13 মনে হয়, একটু দেখে নিও, হ্যাঁ 11-12, কুয়েট 11-12, তাহলে 2 সেকেন্ড সময়। এই যে দেখো আমাদের জিএসটি 24, এইবার জিএসটিতে তাহলে পাইলাম কয়টা? একটা। এগ্রিতে পাইলাম একটা, এগ্রিতে 2টা, এগ্রিতে 3টা। ঠিক আছে, তাহলে জিএসটি একটা, এই যে দেখো জিএসটি 2টা। 5 কেজি ভরের বস্তুকে 30 মিটার উচ্চতা থেকে মুক্তভাবে ফেলে দিলাম, 3 সেকেন্ড পরে গতিশক্তি কত? তাহলে একটা বস্তু পড়তেছে মুক্তভাবে, ঠিক আছে, 5 কেজি ভরের একটা বস্তু মুক্তভাবে পড়তেছে কত মিটার উচ্চতা থেকে? 30 মিটার উচ্চতা থেকে। আমাকে বলছে এই পরন্ত বস্তুর সে ধরো এইটুকু 3 সেকেন্ড, এই যে 3 সেকেন্ড পরে তার গতিশক্তি কত? তো একটা পরন্ত বস্তুর 3 সেকেন্ড পরে বেগ কত? বেগের সূত্র তো তুমি b ইকুয়াল টু 2gh দিয়েও করতে পারো, √h উচ্চতা দেওয়া আছে, বাট এইটা তো টাইম কতটুকু এটা তুমি জানো না, আমাকে টাইম ফিক্সড করে দিছে। তাহলে আমি এখানে কি করব যে b ইকুয়াল টু gt, তাহলে 9.8 গুণন 3, এই যে দেখো বেগ, তাহলে এইটা 3 সেকেন্ড পরে বেগ এত, কিন্তু ওই যে তোমাকে আগেই বলে দিলাম একটা প্রশ্ন নিক্ষিপ্ত সময় যে 3 সেকেন্ড পরে গতিশক্তি কত, তাহলে গতিশক্তি ইকুয়াল টু হবে হাফ m। দেখো হাফ m এর মান আমাকে বলছে 5 কেজি ভর, তাহলে 5 হাফ m b স্কোয়ার, এটাকে বর্গ করো, তাহলে 3 এর বর্গ হচ্ছে 9, 9.8 এর বর্গকে আমি এইভাবেই লিখলাম 9.8 ইন্টু 9.8। অপশনগুলা খুব কাছাকাছি আছে, দেখো 60 পয়েন্ট এত, 69 পয়েন্ট এত, খুব কাছাকাছি অপশন আছে। তাহলে আমরা একদম হাতে কলমে ফুল ক্যালকুলেশনটা মিলানোর চেষ্টা করবো, একদম হাতে করব। দেখো তাহলে 2 দিয়ে তুমি যদি এই যে 9.8 কে কাটো 4.9 হয়, 4.9, তাহলে 5 দিয়ে 9 কে গুণ করলে 45, তো 5 দিয়ে তুমি হচ্ছে 9.8 কে গুণ করে ফেলো 49। আমরা জানি যে দেখো 5 ইন্টু 9.8, 5 9.8 এ কত হয়? 5 নং 45, 5 8 40, মানে 49, একদম ফিক্সড ভ্যালু। এই ক্যালকুলেশনটা তো ফিজিক্সের কমন ক্যালকুলেশন। তাহলে দেখো 5 দিয়ে 9.8 কে গুণ করছি 49, 49 কে 9 দিয়ে গুণ করব, দেখো 9 9 81, আর 4 নং 36, আর 8 কত হয় বলো তো 44, তাহলে 441। এই 441 কে এখন 4.9 দিয়ে গুণ না করে, দেখো 441 কে 4.9 দিয়ে গুণ না করে 49 দিয়ে গুণ করে 10 দিয়ে ভাগ করে দিব, 49 দিয়ে গুণ করে 10 দিয়ে ভাগ করে দিব। তাহলে দেখো 49 দিয়ে গুণ করলে 9, তাহলে 4 নং 36, 36 এর 6, তারপরে হচ্ছে বলতো কত
36 আর 3 39 39 1 টাকা এটা দাও 4 16 আর 6 16 আর 1 17 ঠিক আছে 17 তাহলে দেখো আমি যদি সামেশন করে লিখি তাহলে 9 10 এর 0 তারপরে 6 9 হচ্ছে 15 আর 1 16 এখানে হচ্ছে 1 এখানে 2 2160.9 দেখো বি নাম্বার অপশন 2160.9 এই যে যারা বলো আমাদের কোর্সে হ্যান্ড ক্যালকুলেশন শেখানো হয় কিনা তুমি জিজ্ঞেস করবা যে স্টুডেন্টদের সেম ভাবে একই ক্যালকুলেশন আমরা ব্যাচের ক্লাসেও করে দিছি এই ফুল এগুলা যত প্রশ্ন আজকে করাইলাম সবগুলা ব্যাচে অলরেডি পড়ানো শেষ ব্যাচে বরং আরো কনসেপ্ট ভিত্তিক পড়াইছি এখানে তো এলোমেলো আছে একটা আগে একটা পরে ওইখানে কনসেপ্ট ভিত্তিক পড়াইছি ওইখানে এই ক্যালকুলেশনগুলো কিন্তু শিখাই হ্যাঁ তো তোমরা চাইলে যুক্ত হইতে পারো ইনশাআল্লাহ একটা ভালো ডিসিশন হবে প্রত্যাবর্তন সাথে ক্যাম্পাস ব্যাচ যেটা আসবে আমাদের ওইটা কিন্তু ফ্রি পাবা মানে ওইটা একদম শুরু থেকে আবার লাইভ ক্লাস ফ্রিতে করতে পারবা ওকে যাই হোক তো এইটা হচ্ছে আমরা 2160.9 2160.9 একদম হাতে করলাম তাহলে দেখো দুইটা পাইলাম গুচ্ছ এই যে একটা গুচ্ছ এই যে একটা গুচ্ছ এরপরে আরো একটা গুচ্ছতে আসছে যে স্থির অবস্থা থেকে শুরু করে 5 ফুট পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে শুরু করছে 5 সেকেন্ড পরে বেগ কত ওই যে b = u + at স্থির অবস্থা থেকে শুরু করছে ত্বরণের মান 5 ফিট আর সময় 5 তাহলে 25 ফিট পার সেকেন্ড 25 ফিট পার সেকেন্ড 5 5 25 ওই যে কুমিল্লাতে আসছে একই প্রশ্ন কোথায় আসছে বলো কুমিল্লা 24 25 একই প্রশ্ন তাহলে কুমিল্লা 24 25 এর প্রশ্ন গুচ্ছতে রিপিট করলো এই জন্যই বলি যে বিগত প্রশ্ন পড়ো হ্যাঁ তাহলে হচ্ছে 25 ফিট পার সেকেন্ড আদিবেগ শূন্য তাহলে এত ত্বরণ দেওয়া আছে সময় দেওয়া আছে b = u + at নেক্সট দেখো একটা বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সুষম ত্বরণে চলমান আছে প্রথম সেকেন্ডে 5 মিটার অতিক্রম করে তৃতীয় সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে তৃতীয় সেকেন্ডে তাহলে প্রথম সেকেন্ডে 5 মিটার যায় তার মানে 5 মিটার যাইতে যদি তার 1 সেকেন্ড লাগে তাহলে তার ত্বরণ কত দেখো স্থির অবস্থা থেকে তাহলে 2s/t² এটা তম সেকেন্ডের সূত্র দিয়ে করলেও একই আসবে কারণ প্রথম সেকেন্ড ধরছি তাহলে প্রথম সেকেন্ডে 5 মিটার যাইতেছে তাহলে 1² = 10 মিটার পার সেকেন্ড স্কয়ার যেহেতু আদিবেগ শূন্য স্থির অবস্থা বলছে হ্যাঁ স্থির অবস্থা বলছে তাহলে দেখো এইটা হচ্ছে আমার একটা বস্তুর ত্বরণ এখন আমি তৃতীয় সেকেন্ডে কতটুকু যাবে তাহলে এই যে তৃতীয় সেকেন্ডে s3 আচ্ছা 3 এটাই ধরলাম তৃতীয় সেকেন্ডে সে কতটুকু যাবে আদিবেগ শূন্য এটা নিলাম না হাফ এর মান হচ্ছে 10 হাফ এ 2t - 1 6 - 1 তাহলে দেখো 5 5 25 মিটার যাবে এই যে দেখো 2 দিয়ে 10 কে কাটলে 5 6 আর 1 মাইনাস করলে 5 তাহলে 25 মিটার তাহলে অ্যানসার কত সি নাম্বার ঠিক আছে খুবই গুছানো প্রশ্ন না এই যে এত সুন্দর করে ধরে ধরে পড়ায় দিতেছি এরপরেও তোমরা ভিডিও দেখো না শেয়ার করো না ফ্রেন্ডস 25 ব্যাচ শেয়ার না করলে পাপ হবে বিয়ে হবে না ঠিক আছে আর 24 ব্যাচ সেকেন্ড টাইমার বন্ধু বান্ধব যারা আছে ঠিক আছে মন খুলে শেয়ার করো যাতে এই ক্লাসগুলা করে আর সেকেন্ড টাইমার আর না থাকতে হয় চান্স যাতে হয়ে যায় ঠিক আছে কারণ 24 ব্যাচ তো আরো বেশি এক্সপেরিয়েন্স অলরেডি শিক্ষা হয়েছে উলম্বভাবে নিক্ষিপ্ত বস্তু কণার প্রদত্ত উচ্চতা h উত্থান বেগ কত নিক্ষিপ্ত বস্তুর উত্থান বেগ ভাই b² = u² মাইনাস সূত্র হবে বলছি না -2gh তাহলে বেগের ভ্যালু কত হবে এই যে u² -2gh বেগের ভ্যালু কত হবে বলো এত -2gh তাহলে এইটার ভ্যালু হচ্ছে v = u² - 2gh তাহলে এইটা হচ্ছে অ্যানসার এ নাম্বার দেখো ডিউ টেকনোলজি 24 25 আর একটা আসছে এই যে 5 সেকেন্ডে এত মিটার বেগ প্রাপ্ত হয় ত্বরণ কত তাহলে স্থির অবস্থা থেকে 5 সেকেন্ডে এত মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হইছে তাহলে ত্বরণ কত তাহলে এই যে b - u/t তাহলে ত্বরণ হচ্ছে দেখো 5 36 এ 180 মিটার পার সেকেন্ড স্কয়ার b - u/t খুবই ইজি প্রশ্ন বাট এটা হচ্ছে ডিউ টেকনোলজিতে আসছে 36 মিটার পার সেকেন্ড স্কয়ার হ্যাঁ এরপরেরটা দেখো অলমোস্ট শেষ দিকে চলে আসছি 196 পার মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো কত সময় পরে এই যে দেখো 2v0/g এটাতেও চলে আসছে হ্যাঁ কত সময় পরে ভূমিতে ফিরে আসবে উড্ডয়নকাল কত বিচরণকাল কত তাহলে এই যে 2v0 এর মান হচ্ছে 196 ডিভাইডেড বাই 9.8 9.8 দিয়ে 196 কে কাটলে 20 হয় 20 তাহলে 20 2 40
40 সেকেন্ড। ঠিক আছে ভাই, হাতে কেমনে করলেন? 9.8 দিয়ে 196, 98 দিয়ে 196, এই দশমিক তুলে দিলে ওইখানে 10 গুণ হবে, তাহলে 20, 40, টোটাল 40 সেকেন্ড, টোটাল 40 সেকেন্ড। হাজি দানেশ, হ্যাঁ হাজি দানেশ, এই যে আরো একটা আসছে, এত মিটার ভেদ করার পর গুলির বেগ অর্ধেক হয়ে যায়, তাহলে গুলির বেগ অর্ধেক হয়ে গেলে আর কত দূর প্রবেশ করবে? s/3 একক প্রবেশ করবে, তাহলে s মানে 0.06 ডিভাইডেড বাই 3, তাহলে 0.06 কে 3 দিয়ে ভাগ করলে 0.02 এত মিটার। ঠিক আছে, 0.06 কে যদি 3 দিয়ে ভাগ করো তাহলে 0.02 মিটার, তাহলে অ্যান্সার কত? বি নাম্বার, অ্যান্সার বি নাম্বার। এরপরে দেখো, একটা বুলেট কোনো দেয়ালের মধ্যে 2 ইঞ্চি ভেদ করার পর উহার বেগ অর্ধেক হারায় ফেলে, তাইলে বুলেটটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করবে? বেগ অর্ধেক হারাইছে, তাহলে s' ইকুয়াল s/3, তাহলে এইখানে দেখো আমাদের হচ্ছে 2 ইঞ্চি ভেদ করার পর অর্ধেক হারায়, তাহলে 2/3 ইঞ্চ, 2/3 ইঞ্চ। অ্যান্সার কত বলো তো? বি নাম্বার, এটা হাজি দানেশে। তাহলে হাজি দানেশে 2টা ইউনিট, এটা একটা ইউনিটে আসছে, এটা একটা ইউনিটে আসছে, এটা হচ্ছে ওই একই ইউনিটে আসছে, তাহলে 2 ইউনিটে 3টা প্রশ্ন আসছে। মেডিকেল 24-25 এর আরো একটা প্রশ্ন, তাহলে আজকের ক্লাসে মেডিকেল 24-25 এর 5টা প্রশ্ন করাইলাম, তবে গতিবিদ্যার পড়াইছি 3টা, এইটা আমাদের ভৌত জগৎ পরিমাপের, আর ওই যে লাইট ইয়ারের অঙ্কটা করাইছি ওইটা ভৌত জগৎ অথবা ভৌত আলোক বিজ্ঞান, এগুলোও কিন্তু ফুল সিলেবাস, এটা কিন্তু ফুল সিলেবাস থেকে আসছে। হ্যাঁ, তো ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি, ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি যদি এত হয়, আয়তনের ত্রুটি কত? তাহলে আয়তনের ত্রুটি, এটা এবার এগ্রিতেও আসছে, একই প্রশ্ন এবার এগ্রি 24-25এও আসছে। হ্যাঁ, এগ্রি 24-25, এগ্রি 24, কৃষি 24-25-এ ফুল সিলেবাস থেকে এই প্রশ্ন চলে আসছে। তাহলে আয়তনের ত্রুটি দেখো, আয়তনের ত্রুটি হচ্ছে 3 দিয়ে ভি প্রপোর্শনাল টু আর কিউব, কিউবের সম্পর্ক, তাহলে 3 দিয়ে গুণ করবা, ক্ষেত্রফলের ত্রুটি চাইলে 2 দিয়ে গুণ করবা, তাহলে আয়তনের ত্রুটি ইকুয়াল 3 গুণন ব্যাসার্ধের ত্রুটি, 3 গুণন ব্যাসার্ধের ত্রুটি, 3 গুণন ব্যাসার্ধের ত্রুটি। তাহলে দেখো ব্যাসার্ধের ত্রুটি কিভাবে বের করবা? এই যে এইটুকু ত্রুটি, এইটুকু হচ্ছে আদিমান, তাহলে ত্রুটি 0.1 ডিভাইডেড বাই আদিমান 10, প্লাস মাইনাসের পরে যেটুকু থাকবে এইটুকু উপরে, এইটুকু ত্রুটির ভ্যালু, নিচে আদিমান 10 ইন্টু 100%, পার্সেন্টে নিতে হবে। তাহলে দেখো 1%কে 3 দিয়ে গুণ করো 3%, 1%কে 3 দিয়ে গুণ করো 3%, হ্যাঁ 1%কে 3 দিয়ে গুণ করো 3%, তাহলে এইটা আমাদের অ্যান্সার। এই যে এটা গুচ্ছতে টানা 2 বছর আসছে, গুচ্ছ 20-21 চাপা মারতেছি না, গুচ্ছ 20-21এও আসছে, গুচ্ছ 21-22এও আসছে, হ্যাঁ 21-22এও আসছে, তাহলে এইটা আলটিমেটলি হচ্ছে কি বলতো? গুচ্ছ 20-21এ আসছে, গুচ্ছ 21-22এও এই প্রশ্ন আসছে, টানা 2 বছর। এই একবার ক্ষেত্রফলের ত্রুটি দিছে আর একবার আয়তনের ত্রুটি, তাহলে ক্ষেত্রফলের ত্রুটি বললে কত হবে? 2% হবে। এই যে দেখো ক্ষেত্রফলের ত্রুটি তাহলে কত পার্সেন্ট হবে? ক্ষেত্রফলের ত্রুটি হচ্ছে 2%, 2%, 2 দিয়ে গুণ করতে হবে, কেন? কারণ ক্ষেত্রফলের সাথে এ প্রপোর্শনাল আর স্কয়ার, স্কয়ারের সম্পর্ক 2 দিয়ে গুণ, আয়তনের সাথে ব্যাসার্ধের সম্পর্ক কিউব, তাহলে 3 দিয়ে গুণ, তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনাল ক্লাস, ফাইনাল ক্লাস মোটামুটি শেষ। 31 মানে 30টা প্রশ্ন সলভ করাইছি, তো এই যে একটা ক্লাসে 30টা প্রশ্ন বিভিন্ন টপিকস থেকে সলভ করাইলাম, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, ক্লাস অলমোস্ট 1 ঘন্টার মতো। তো এই যে বিষয়টা যদি মানে করে ফেললা, পুরো একটা চ্যাপ্টারের অনেক টপিক সামারাইজ হয়ে গেল না, দেখবা 25-26 এইখান থেকেই রিপিট পাইছো। এই ক্লাস করে তম সেকেন্ড পড়ায় ফেলছি, tan আলফা ইকুয়াল 4h/r পড়ায় ফেলছি, তারপরে ওই যে উড্ডয়নকাল, উত্থানকাল, পতনকাল, বিচরণকাল, মানে সব আর কি হচ্ছে আনুভূমিক পাল্লা, তারপরে হচ্ছে কি বলতো সর্বোচ্চ উচ্চতা, সব পড়ায় ফেলছি, গতির নরমাল সমীকরণ, ত্বরণ বের করা, এগুলা পড়ায় ফেলছি, বুলেট তক্তা, বুলেট কতটুকু বের করবে, কি বাকি আছে বলো? তোমাকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম 25-26 সেশনে এখান থেকে মিনিমাম 3-4টা ভার্সিটিতে, মিনিমাম 3-4টা ভার্সিটি, 12 গুচ্ছ তো একটাতে আসলে 20টা ভার্সিটি। কৃষির যদি ধরো বাকৃবি বাইরে হয়, তাও যদি বাকি 7টা থাকে, 7টাতে আসলো, মানে গুচ্ছতে আসলে তাও তো 7টা ভার্সিটি। তো এই যে বিষয়গুলো এখানে কিন্তু তুমি হেলাফেলা করতে পারবা না। সুতরাং এই ক্লাসগুলা কি করবা? কাইন্ডলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করিও, যাতে সবাই দেখতে পারে। আমাদের সার্থকতা এইটুকুই হবে যে রাত জায়গা ভিডিও আমরা তখনই বানাবো যখন অনেক বেশি শিক্ষার্থী ভিডিওগুলো দেখবে। শেয়ার করে রেখে দাও, পরে দেখতে পারবা। ফ্রেন্ডসদেরকে শেয়ার করিও, যতটুকু পারো সাপোর্ট দিও। ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা উপকৃত হইলে আমরা খুশি। ঠিক আছে, আমাদের রাত জায়গা সার্থক। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ ভালো একটা রেজাল্টের পরে তোমাদের সাথে দেখা হবে। ফিজিক্স সেন্টার্সের সাথে একটা পথ চলা তোমরা করে দেখতে পারো, দেখা যাবে ইনশাল্লাহ হচ্ছে ফিজিক্স সেন্টার্স তোমাদের 25-26 সেশনে সর্বোচ্চ
সহায়তা সর্বোচ্চ সাপোর্ট দিয়ে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।